নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। ধারাবাহিকভাবে আপনারা শুনছেন করুণা তোমার কোন পথ দিয়ে, এই অসাধারণ ভ্রমণ কাহিনীর কয়েকটি পর্ব। 5টি পর্ব আমি শুনিয়েছি, আজ ষষ্ঠ পর্ব, স্বর্গবাস পর্ব, পথ। আরো খানিক হেঁটে গিয়ে শুনতে পাই মাইকে কীর্তন গাইছে একটি মধুর ভরাট স্বর। দেখে এলাম তারে সখী, আমরি বাংলা ভাষা। মাত্র কটা দিনই তো মোটে। কদিন আছি আমি কলকাতার বাইরে? মোটে 4 দিন। অথচ মনে হচ্ছে যেন বৎসরাধিক কাল গত। বাংলা কীর্তনে মন প্রাণ পরিপূর্ণ হয়ে উঠল। সামনেই ভারত সেবাশ্রম সংঘ, সেখানেই গানটি হচ্ছে। তার ঠিক পাশেই আনন্দময়ীর আশ্রম। পৌঁছেই শার্দুল সিং ব্যস্ত হয়ে পড়লেন স্বরূপানন্দজির খোঁজে। ইতিমধ্যে ব্যাগ থেকে একটি ক্যাডবেরি চকোলেট বার, যা হায়দ্রাবাদ এয়ারপোর্টে চন্দ্রশেখর আমাকে উপহার দিয়েছিল, বের করে আমি 2 ভাগ করে বাচ্চা দুটোর হাতে দিলুম। তারপর তাদের চোখে মুখে যে আশাতীত আহ্লাদটি তখন দেখতে পেয়েছি, তাতেই পূর্ণ কুম্ভ, অমৃত কুম্ভের স্বাদ আমি পেয়ে গিয়েছি। চকোলেটের কাগজ আর রাংতাটাও তারা আমার কাছ থেকে চেয়ে নিলে। লজ্জায় মনটা ছোট হয়ে গেল। এই আমার দেশ! সুখী দুঃখীতে কতটা বিপুল ফারাক আছে বলেই না দুটো গরিব বাচ্চাকে মোটে আধখানা করে চকোলেট খাইয়ে আমি পুণ্যার্জনের দিব্য আনন্দ উপভোগ করছি। অহ, কি পুণ্যাত্মা, কি দরিদ্র দরদি ব্যক্তি! দারিদ্র্যের সুযোগ নেওয়া এখানে পুরোদমে আইন সিদ্ধ ভাবে চলে বলেই না আজ আমি পৌঁছেছি গঙ্গাদ্বীপে, চাইল্ড লেবার এক্সপ্লয়েট করে। ওরা না থাকলে আমার আশা হতো। মনে পড়লো এক বন্ধুর কথা, যিনি সম্প্রতি বিলেত থেকে ফিরে বোম্বেতে এয়ারলাইন্সের দামি হোটেলে রাত্রিবাস করতে গিয়ে আঁতকে উঠেছিলেন এটা আবিষ্কার করে। 14-15 বছর বয়সের অপাবৃদ্ধ মুখের হোটেল বয়গুলির প্রত্যেকেই আর কাঠি, সব রকম পাপ কাজে পারদর্শী। বেআইনি মদ চাই, গণিকা চাই, স্মাগলার চাই, সব আছে তাদের কাছে। এই তো আমার দেশ, এর গরিবী কি সহজে হটবে? গরিবী ঢুকে পড়েছে আমাদের মজ্জার ভেতরে, ঘুম ধরিয়েছে হাড়ে। লালা বলল, রাত অনেক হয়েছে, 7:30-8টা বাজে। ঝুঁসিতে আমরা কখন ফিরবো? অনেক রাত্রি বেড়ে যাবে যে। সত্যিই তো, আমি তো এখনো টুরিস্ট ব্যুরোর খোঁজ পেলুম না। ঠিক আছে, ওদের তো ছেড়ে দিই, তারপর যা হবার হবে। দুজনের হাতে দুটো 10 টাকার নোট দিতে অবাক হয়ে 2 ভাই পরস্পরের হাতের দিকে তাকালো। তারপরেই গোঙা তার নোটটি আমার দিকে এগিয়ে দিল। लाला बोलो, ये दोनों ही 10-10 रुपया का नोट है, 5-5 दीजिए। তখন তাদের গাল টিপে দিয়ে যেই আমি বলেছি দুটোই তোমাদের দুজনের, অমনি গোঙা খাস মিলিটারি কায়দায় পায়ে পা ঠুকে আমাকে একটা স্যালুট ছুড়ে দিলে, এক গাল হাসি সমেত। ও বাবা, ছেলের আবার রসিকতা জ্ঞান টনটনে। সেই দৃশ্য দেখে লালা গোঙার পিঠে একটা তিরস্কারের হালকা ঠোকর মারল, আর অতি ভদ্র লৌকিক কায়দায় আমাকে একটি সভা শোভন সেলাম করেই গোঙার হাত ধরে ছুট লাগালো। আবার অতটা পথ, এখন ওরা কত দূর ছুটবে? আমি বুঝতে পারলুম না আশ্রমের ভেতরে ঢুকবো না ঢুকবো না। শার্দুল সিং ইতিমধ্যে
এসে তার মালপত্র নিয়ে ভিতরে গেছেন। তার ঘর খাটিয়া জুটে গেছে, জামাই মেয়ে ব্যবস্থা করে রেখেছেন তার। এবার গেছেন আমার জন্য খোঁজ করতে। আমি বসে পড়লুম বাইরে, রাস্তার ধারে, একেবারে ধুলোর উপরে। শরীরে আর দাঁড়াবার শক্তি নেই। সুটকেসটাতে বসার উপায় নেই, তার ডালাটা নরম তলতলে চামড়ার, ছিঁড়ে যাবে। অপেক্ষা অনেকক্ষণ হলো, শার্দুল সিং ফিরলেন না। ইতিমধ্যে একজন চেনা বাঙালি মন্ত্রী ভিআইপি গাড়ি থেকে নেমে আশ্রমে ঢুকলেন, সঙ্গে পরমা সুন্দরী স্ত্রী। যেহেতু বহুদিনের পারিবারিক আত্মীয়তা, আমি নিজের অজান্তেই চেঁচিয়ে উঠলুম, অমুক বৌদি। বৌদি থমকে দাঁড়িয়ে চারিদিকে চাইলেন, কিন্তু ধুলোয় বসে থাকা আমাকে দেখা গেল না। ওদের চারিপাশে উৎসুক জনতার ভিড় জমে উঠে দৃষ্টির আড়াল গড়ে দিল। তারা ভেতরে ঢুকে গেল। এবার আমি সুটকেসের ওপরেই মাথা নামিয়ে একটু শোবার মতো চেষ্টা করি। কি অসীম ক্লান্তি! তীর্থস্থানের এমনই মজা, রাস্তার উপরে শুতে কোনো অসুবিধাই হয় না, অন্তত আমার তো নয়। খানিক বাদে মাথা তুলে আশ্রমের দিকে চেয়ে শার্দুল সিংকে খুঁজছি, দেখি মন্ত্রীমশাই সস্ত্রেক বেরিয়ে আসছেন। এবার বৌদি আমাকে যাতে দেখতে পান তাই আমি উঠে দাঁড়ালুম। বৌদিও নিজেই ছুটে এগিয়ে এলেন, খুশি গলায় বললেন, তাই বলি, আমার ডাকনাম ধরে এখানে কে ডাকবে? তারপর সেই অবধারিত প্রশ্নগুলি এসে পড়ল। কবে এলে? কোথায় উঠছো? কাদের সঙ্গে এসেছো? উত্তরগুলো শুনেই বৌদি আঁতকে উঠলেন। সে কি, এখনই এলে? আজকের এই সাংঘাতিক ভিড়ে উঠবার ব্যবস্থা না করেই? কি সর্বনাশ! এহ, ছি ছি ছি! একা একা মেয়ে মানুষ হয়ে কখনো কুম্ভে আসে কেউ? তুমি কি পাগল? চলো চলো, দেখি ওকে বলি তোমার কি ব্যবস্থা করা যায়। ব্যস্ত হয়ে বৌদি স্বামীর কাছে ছুটলেন। আমার হাতটি নিজের হাতে শক্ত করে ধরে গাড়ির কাছে গিয়ে আমি হাত ছাড়িয়ে নিই। বুঝতেই তো পারছি, এ যাত্রায় আমার ভিআইপি ট্রিপ কপালে নাচছে, নইলে এই ভিড়ে এত আকুল হয়ে চেনা মুখ খোঁজার ফল হবি তো মন্ত্রী মশাইয়ের সঙ্গেই দেখা। আমার স্থানে অস্থানে ভিআইপি হওয়া ঠেকাবে কে? কিন্তু বৌদির কাছে সব শুনে মন্ত্রী দাদা যে খুব আশ্বাস দিলেন তা তো মনে হচ্ছে না, বরং বৌদির ক্রমশ নিষ্প্রভ হয়ে আসা করুণ মুখচ্ছবি একটা মোগলাই ধমকেরই আভাস দিচ্ছে। আনুমানিক এরকম হতে পারে, ফের তুমি এসব বাজে ঝামেলা জোটাতে গেছো? আমি বাপু কিচ্ছু করতে পারবো না, এই বলে দিলুম। এই ধরনেরই কিছু সম্ভবত। ব্যাপারটা আন্দাজে শুনছে নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলতে এক মুহূর্তও লাগলো না। গলা উঁচু করে গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে ঘোষণা করি, বৌদি, আমার থাকার কোনোই ভাবনা নেই। টুরিস্ট ব্যুরোতে ডিকে বর্মনের কাছে আর পিবিআইতে চতুর্বেদীর কাছে চিঠি আছে। বৌদির মুখে আবার আলো জ্বলে উঠল। তবু সেখানেই তো যাচ্ছি আমরা, চলো চলো, তোমাকে প্রেসের ওখানে নামিয়ে দিই। দাদাও এক বাক্যে এই প্রস্তাবে রাজি হন। এবারে আমি প্রশ্ন করি, কত দূর হবে প্রেসের অঞ্চলটা সঙ্গম থেকে? রাত্রি 2টোয় লগ্ন পড়বে, তখন স্নান করতে আসা যাবে তো? সঙ্গে সঙ্গে মন্ত্রীর সহচর অমাত্যটি সোৎসাহে জানালেন, সঙ্গম 12 মাইল দূর। আমার মাথায় বাজ পড়ল, 12 মাইল! এই ক্লান্ত পায়ে অতটা আর হাঁটতে পারবো না। আর এখান থেকে সঙ্গম কত দূর? এবার মন্ত্রী মশাই বলেন, মাইল 1.5 হবে বড় জোর।
সিদ্ধান্ত পাকা। আপনারা তবে আজ আসুন ভাই বৌদি। আমি আজ আর যাব না। আমি আজ সঙ্গমে স্নান করতে চাই, মধ্যরাত্রে। সুতরাং দাদা বৌদি হাত নেড়ে ধুলো উড়িয়ে ভুস করে মিলিয়ে গেলেন। আমার এতক্ষণে মনে পড়ল, আমার ব্রিফকেস, সুটকেস, জলের ফ্লাস্ক অর্থাৎ লোটা এবং কম্বল সবই পড়ে আছে অরক্ষিত অবস্থায় রাস্তার ধারে। গিয়ে দেখি যথার্থই আছে সব, কেউ ছোঁয়নি। যাক, পুণ্যক্ষেত্র বলে কথা। এবারে পিঠটা পেতে এই ধুলো মাটিতেই একটু শুতে হবে। কম্বলটা বিছিয়ে নেবার ব্যবস্থা করা দরকার। আনন্দময়ী মায়ের আশ্রমে ঢুকেই একটা ছাউনি মতো আছে, সেখানে অনেক গ্রাম্য মানুষকে ধুলোয় কম্বল পেতে শুয়ে থাকতে দেখেছি। আমিও ওইখানেই চলে যাই, কিন্তু না, জায়গা নেই, ভেতরে ঢুকতে পারি না। দড়ির কাছেই একটু জায়গায় মালপত্র রেখে কম্বলটা পেতে শুয়ে পড়ি। বড্ড ধুলো সত্যি, কিন্তু যে সে ধুলো তো নয়, তীর্থ রেণু। কত সাধু সন্ত, কত পুণ্যার্থীর পদ রজকণা। এতে নিশ্চয়ই আমার অ্যালার্জি নেই। এতই কি পাপী আমি যে হুইট ডাস্ট, বুক ডাস্ট, পোলেন ডাস্টের মতোই তীর্থরেণুতেও অ্যালার্জি থাকবে? কখনো নয়। হাঁপানি হবে না আমার, উড়ুক না যত খুশি ধুলো। সত্যিই কিন্তু শুয়ে পড়েছি এবার। আহ, জয় কুম্ভ। জানি না কটা মুহূর্ত শুয়েছিলাম। হেনকালে তিনটি দীর্ঘ ছায়ামূর্তি নিঃশব্দে পাশে এসে দাঁড়ায়। পরনে কালো কালো ওভারকোট, দুজনের মুখে মাথায় বাঁদুরে টুপি ঢাকা, একজনের মাথা গলায় চেক কাটা মাফলার জড়ানো। প্রত্যেকেরই হাত দুটি পকেটে ঢোকানো। হাত পকেটে কেন? পকেটে কি রিভলভার আছে? কি আছে পকেটে? 1 নম্বর, আপনি তো বাঙালি। আমি চমকে উঠি। কেন বলুন তো? 2 নম্বর, অমুক বাবু মন্ত্রীর সঙ্গে বাংলায় কথা বলছিলেন, দেখলাম। আপনিই তো? আগে হ্যাঁ। কি সর্বনাশ! কারা এরা? জেরা করছে কেন? আমি কি কোনো দোষ করে ফেলেছি? এরা কি গুন্ডা? এটা কি পুলিশ? এরা কি গোয়েন্দা? এরা কারা? ভয়ে পেটের মধ্যে হাত পা সেঁধিয়ে গেছে। কি জানি বাবা, কি অন্যায় করলুম আবার। এভাবে মন্ত্রীর সঙ্গে কি কথা কইতে নেই, নাকি এটা ট্রেসপাসিং? আমি যেহেতু আনন্দময়ীর শিষ্যা নই, ওর ছাউনিতে ঢোকা বোধহয় উচিত হয়নি আমার। তাড়াতাড়ি উঠে পড়ি। এখন যাই কোথায় মালপত্তর নিয়ে? কুতো, কুত্র। 1 নম্বর, আপনি ওদের সঙ্গে গেলেন না কেন? ওরা তো ডাকলেন। আমি স্নান করতে চাই। প্রেসের ওখান থেকে সঙ্গম বহু দূর, তাই যাইনি। 2 নম্বর, আপনি এভাবে ধুলোয় শোবেন না দিদি, উঠুন। এত ভালো শাড়ি পরে কেউ কুম্ভ মেলাতে আসে? একেবারে শেষ হয়ে গেল যে। ছি ছি। সত্যি তো, এত ভালো কাপড় আমার মাত্র 2-1টাই আছে। না, ঠিক আছে, আমাদের সঙ্গে চলুন। আপনারা কোথায় উঠেছেন? 1 নম্বর, আমরাও অবশ্যই কোনো জায়গা পাইনি, তবে চেয়ারে বসার জায়গা দিতে পারি আপনাকে। তাছাড়া মাথার উপরে ছাউনি পাবেন। ছাউনি তো আছে আমার মাথায়। 2 নম্বর, কোথায় আছে? আপনি নিজে তো বাইরে। মাথার ওপরে চেয়ে দেখি, আরে তাই তো। ছি ছি, আকাশ যে একেবারেই ভিতরে ঢুকতে পারেনি, অথচ মালগুলো রয়েছে ছাউনির মধ্যে দিব্যি। কেবল নিজে আমি রয়ে গিয়েছি বাইরে। এই যে ক্ষান্ত বুড়ি দিদি শাশুড়ির বাড়ির গল্প হলো। টাকাগুলো বাইরে রেখে যারা নিজেরা থাকেন সিন্ধুকে। আমি উঠে দাঁড়িয়ে বলি, মশাইরা, আমাকে যেখানে ছাউনির তলায় বসাবেন সেটা কি অনেক দূর? তাঁরা বললেন, মোটেই না,
এই ঠিক পাশের তাঁবুতে। তারপরে আর একজন আমাকে আশ্বাস দিয়ে বললেন, আমাদের সঙ্গে মেয়ে ছেলেরাও রয়েছে দিদি ভাই, শুধু মুধু ভয় পাবেন না যেন। আপনি বাঙালি মেয়ে ছেলে হয়ে এমনটি একলাটি এই ভিড় ভাট্টার মধ্যে, তাই আমাদের যেন ভুল বুঝবেন না। মোটেও ভুল বুঝিনি, মোটেই ভয় পাইনি। আমার ভয়টা কাকে? গেলে তো যাবে কটা কাপড়, কখানা বই, যাক না, আমার সংসার জ্ঞান হয়েছে বই কি। আমি তো জানি সবই যায়, একদিন কিছুই ছিল না, একদিন কিছুই থাকবে না। ভয়টা কিসের? ভয় করলে আর আমি আসি এখানে? ভয়ের দিকটাতে নজর দিই না, আমি চোখ মেলে থাকি ভালোবাসার দিকটাতে। এই তো আমার তিনজন হৃদয়বান বাঙালি বন্ধু, তোমরা হৃদয়বান বাঙালি ছেলে, মানুষের সহজ শোভার্থী তোমরা। তোমাদের কাছে এখনই আমি কৃতজ্ঞ। অজ্ঞাত কুলশীল একজন পথবাসী মানুষ, তার মাথায় শিশির না পড়ুক, কাপড়ে ধুলো না লাগুক, এইটুকু যে চেয়েছো তোমরা, এর জন্যই আমি আন্তরিক কৃতজ্ঞ। মানুষের জন্য এটুকু চাইবার মতো মানুষও যে জগতে আমাদের থাকে না। তোমাদের হৃদয়ের অমৃত কুম্ভ চিরকাল পূর্ণ থাকুক, তার পূর্ণ ধারায় স্নান করুক আমার মতো হাজার জন ভাগ্যবান স্নানার্থী। তিনজনের হাতে হাতে উঠে গেছে আমার সুটকেস, ব্রিফকেস, লোটা কম্বল, ফুটুনি ঝোলা। চললুম পাশের তাঁবুর দিকে। সেখান থেকে মাইকে সজোরে গান আসছে। দিব্যি কথকতা করে লব কুশের গাথা গাইছেন একজন বাঙালি গায়ক, সুন্দর গলা। ঢুকে কোট প্যান্ট মাফলার পরা গায়কদের কোথাও দেখা গেল মঞ্চে। মঞ্চের সামনে অজস্র মানুষ ভর্তি চেয়ার। এক জায়গায় গিয়ে সব মালপত্র নামিয়ে দিলে ছেলেরা। দাদু, দাদু, এই দেখুন আপনার আরেক নাতনি, এর মালপত্রগুলো আপনি ভালো করে রাখুন। খোকন ভাই একটু উঠে দাঁড়াতো, এই দিদি খুব টায়ার্ড, আর একটু হলেই রাস্তায় শুয়ে ঘুমিয়ে পড়ছিলেন, একে আগে একটু বসতে দে। মুহূর্তেই যেন পাড়ার পুজো প্যান্ডেলের আবহাওয়ায় এসে পড়েছে। দাদু বললেন, আও নাতনি, আও, আজাও, ওয়েলকাম টু আওয়ার হোমলেস হোম। কিন্তু মালপত্র কই? আরে বেটা, বইঠ যাও, রাত 2টো পর্যন্ত বসে বসেই ঘুম মারো ঘুম। আর আমি ততক্ষণে এদের কোনো আখড়ায় ঢুকে লুকিয়ে লুকিয়ে দম মারো দম করে আসি। হ্যাঁ, হা 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 হা। ছেলেগুলি বলল, এখন দম মারবেন না দাদু, মালপত্রগুলো সামলে থাকুন, আমরা একটু চা খেতে যাচ্ছি, বলে চলে গেল তারা। একটু পরে আমার খেয়াল হলো, কি যেন বললো, চা? ওরা চা খেতে গেল না? আমি অমনি লাফিয়ে উঠি, দাদু, আমিও যে বিকেলে চা খাইনি, সেই বেলা 3টে থেকে হাঁটছি। হ্যাঁ, বেলা 3টে থেকে? সে কি রে, এখন তো 9টা বাজে। হুম, কলকাতা থেকে স্ট্রেট পায়ে হেঁটে এলি বুঝি? যা যা, আমি বাক্সটা দেখছি, তুই শিগগির চা খেয়ে আয়। আমি দৌড়দার করে উঠে পড়ি। তুই সম্বোধনে ফের শুকনো চোখে জল এসে যায়। বৃদ্ধ ভদ্রলোকের মস্ত সাদা পাকানো গোঁফ, আমার বাবার গোঁফের কথা মনে পড়ে যায়। স্বভাবটাও এর তেমনই জমজমাট। এক মাঝ বয়সী ভদ্রলোক বললেন, আপনি কোত্থেকে আসছেন? আপাতত হায়দ্রাবাদ থেকে। আমি চাই না কলকাতা, ভালোবাসা বাড়ি, যাদবপুর বিশ্ববিদ্যালয়, যাবতীয় কুলুজি এখন ঘাঁটাঘাঁটি হোক। ওই ছেলেরা তো কিছুই জানতে চায়নি। মনে হলো হঠাৎ হায়দ্রাবাদ শুনলে ইনি হয়তো চুপ করে যাবেন, এবং গেলেনও। দাদুর কাছে মালপত্র রেখে আমি তো বেরোলুম চায়ের খোঁজে। এমন সময় আরেকটি ছোকরা এসে আমাকে একটু গোপন গোপন স্টাইলে বেশ ঘনিষ্ঠ সুরে বললে, অম্বিকা সোনি কি এখনো হায়দ্রাবাদে? আগে মানে কদিন আগেই তো সঞ্জয় গান্ধী হায়দ্রাবাদ গিয়েছিলেন,
দারুণ ক্রাউড হয়েছিল ওখানে, ওর ভয়ানক হোল্ড। তাই বলছি, অম্বিকা শুনি কি এখনো হায়দ্রাবাদে? শুনে আমি ধমকে উঠি। সে আমি কেমন করে জানবো মশাই? আমি কি রাজনীতির লোক? আমি ওসব জানি টানি না কে কোথায় থাকে। রাজনীতির লোক নন? তবে যে ওরা বলল অমুক মন্ত্রীর সঙ্গে খুব দহরম মহরম আছে আপনার। হায় রে, দহরম মহরম! তাহলে কি সেই জন্যেই আমার প্রতি কৃপা দৃষ্টি? নির্ঘাত তাই। দেখুন, দহরম মহরম নয়, ওরা আমার দূর সম্পর্কের আত্মীয়। ওই একই হলো। তা শুনলাম আপনি নাকি অমুক মন্ত্রীর ইনভিটেশন রিফিউজ করেছেন আমার এই ধুলোয় ভালো বলে। সত্যি দারুণ মনের জোর আপনার। তাই ভাবলুম আপনি নিশ্চয়ই যুবক। না মশাই, না। রিফিউজ করব কেন? ইনভিটেশন কোথায়? একটা লিফট দিচ্ছিলেন টুরিস্ট ব্যুরোয়, সেটা নিইনি। সঙ্গম থেকে বহু মাইল দূর হয়ে যায় বলে। এটা কোনো ব্যাপারই নয় মশাই, ওসব ছাড়ুন। তার চেয়ে বলুন দেখি, চায়ের দোকানটা কোথায়? চলুন চলুন দিদি, নিয়ে যাচ্ছে। সরি, কিছু যেন মনে করবেন না, ভুল হয়ে গেছিল। ফের অনেকখানি হেঁটে চৌমাথায় এলুম। সেখানে দোকানে দোকানে বারকোশের ওপরে মন্ডা মিঠাই, লাড্ডু পুরির পাহাড়, পাঁপড় ভাজাও। ঘির গন্ধ ম ম করছে বাতাসে। তারই পেছনে একটি টুলে বসা একটি রাগী চেহারার লোকের সামনে মাটিতে এক ঝোড়া মাটির ভাঁড় এবং উনুনে কেটলি, এবং সামনে গিজগিজ করছে শীতার্থ শীতার্ত তৃষ্ণার্ত মানুষ। সে চা দিচ্ছে, আটানা করে ভাঁড়, সেটাও যথেষ্ট ছোট। দু ভাঁড় না খেলে তেষ্টা মেটে না। কিন্তু দু ভাঁড় পাওয়া সোজা নয়। রেশনিং আছে, কিউ আছে, আর গালাগাল আছে। ৮ আনা পয়সা হাতে দিলে সে খালি ভাঁড়টাই শুধু আপনাকে দেবে। তারপর ভাঁড়টা পেতে দাঁড়ালে আর একজন সেই ভাঁড়ে চা ফ্রি ঢেলে দেবে। তার জন্য আর পয়সা লাগবে না। কিন্তু চাওলার কি মেজাজ! একটি ভদ্রলোক ৮ আনা টেবিলে রেখে নিচু হয়ে যেই ভাঁড়টি হাতে তুলে নিয়েছেন, অমনি সে খপ করে তার হাতটি ধরে ভাঁড়টি কেড়ে নিয়ে যাচ্ছে তাই একটি গাল দিল। সে আধুলিটাকে দেখতে পায়নি। চোখে আঙুল দিয়ে জল জ্যান্ত সুগোল আধুলিটা দেখিয়ে দেবার পরে সে হাত ছাড়লো এবং ভাঁড় তুলে দিল বটে, কিন্তু দুঃখ প্রকাশের ধার দিয়েও গেল না। অথচ ওর কাছেই চা খেতে হবে, কাছাকাছি সেই একমেবাদ্বিতীয়ম চাওলা। অন্য চাওলা খুঁজতে আবার ১ মাইল কে হাঁটবে? বিনয়ী না হয়ে উপায় নেই। স্বার্থ দদাতি বিনয়ম। চা খেতে খেতে আলাপ হলো একটি দাদা এবং একজন বৌদির সঙ্গে। যে ছেলেরা আমাকে পথের ধুলা হইতে কুড়াইয়া ছাউনির তলায় এনেছে, সেই ছেলেদের দলপতি এই দাদা। ছেলেরা তাঁর মত নিয়ে নিয়েছে। অবলা এই নারীটিকে তিনি দলভুক্ত করতে রাজি হয়েছেন। জনা ৫০ মিলে দল বেঁধে এসেছেন কয়েকটি মোটর গাড়ি করে, সোজা পশ্চিম বাংলা থেকে। যাহা ৫৫, যাহা ৫০, তাহা ৫১। আর আলাপ হলো একজন চক্ষু চিকিৎসকের সঙ্গে, যিনি আমাদের এক বন্ধুর
অশোক রুদ্র চোখের রেটিনায় অস্ত্রোপচার করেছেন। যেমন তাকে নামে চিনি, দেখা গেল অমল বাবুও তেমনি আমাকে লেখায় চেনেন। আমাকে লেখায় চেনেন এমন তীক্ষ্ণ স্মৃতিশক্তির মানুষ তো বিশ্ব ব্রহ্মাণ্ডে বিরল। তাই কোথাও একজন পাঠক দেখতে পেলে ধন্য হয়ে যাই, আর তাকে ভুলি না। চা পর্ব মিটিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে এগোই। এরা এখন ঘুরতে যাবেন। ওরে বাবা, আবার ঘোরা? আমি বলি, আমি ওই ছাউনির নিচেই কম্বল জড়িয়ে মাটিতে লম্বা হব। পিঠটা যেন ভেঙে পড়ছে। 1 ঘন্টা আমাকে শুতেই হবে, যেখানে হোক। মধ্যরাত্রে স্নান করা এখনো বাকি। অমলবাবু বললেন, ভাবনা নেই, একটু শোয়ার ব্যবস্থা হয়ে যাবে। দল বেঁধে বেশ কিছু দূর হেঁটে যাবার পরে এবার একগুচ্ছ ছোট ছোট তাঁবুর পিছন দিকে এসে পড়লুম। নানাবিধ সাধু সন্ন্যাসীর আশ্রম সেখানে। পাহাড়ি বাবা, কাঠিয়া বাবা, কত নাম। এক জায়গায় দাঁড়িয়ে পড়ে একে একে এঁরা মাসের বেড়াটি ডিঙোলেন। এটা অবশ্যই এই তাঁবু অঞ্চলের চত্বরে ঢোকার সদর রাস্তা নয়। ওপার থেকে আমার দিকে তাকিয়ে ইতস্তত করছেন দেখে আমিও চট করে বাঁশের বেড়াটি ডিঙিয়ে ফেললুম। এসব তুচ্ছ বিষয়ে যে আমাকে নিয়ে ওদের চিন্তার কোনোই কারণ নেই সেটা বোঝাতে। নিশ্চিন্ত হয়ে তাঁরা এবার ডাকাডাকি শুরু করলেন একটি নাম ধরে। রাত্রি তো অমাবস্যার, শীত প্রচন্ড, কুয়াশাও আছে। ধূনির ধোঁয়ায় সারা অঞ্চলটি ঘোর আচ্ছন্ন। হাঁক ডাক শুনে এক ভদ্রলোক সেই ধূম জাল ফুঁড়ে জাদু বলে উদ্গত হলেন। ভদ্রলোক বাঙালি। তাঁর হাতে আমাকে সমর্পণ করে বলা হলো, একে 1 ঘন্টা শুতে ঠাঁই দাও তোমাদের তাঁবুতে। ইনি অত্যন্ত ক্লান্ত। প্রমিস করছি উটের মতো অঘটন ঘটবে না। কিন্তু আমাদের তাঁবু যে খুবই ছোট এবং ভর্তি। 1 ঘন্টা পরেই আমরা এসে একে তুলে নিয়ে যাব। কথা দিচ্ছি এ ব্যক্তি সারা রাত জাঁকিয়ে থাকবে না তাঁবু জুড়ে। ডোন্ট ওয়ারি। স্বর্গবাস পর্ব তাঁবু। ভদ্রলোক অগত্যা আমাকে নিয়ে গেলেন তাঁবুতে। খুব কাছাকাছি খুব ছোটখাটো তাঁবু পাতা। তাঁবুর খোঁটায় আর দড়িতে হাঁটার জায়গাটা কণ্টকিত। তাঁবু সত্যি খুবই ক্ষুদ্র, তাতে খড় বিচালি বিছানো। ভেতরে একটি মৃদু বৈদ্যুতিক বাল্ব জ্বলছে। অনেকজন মহিলা বসে আছেন, 2-4টি পুরুষ। আমাকে নিয়ে গিয়ে খুবই যত্ন করে শুতে দিলেন ভদ্রলোক। কম্বল তো পেতে দিলেনই, মাথায়ও বালিশ জাতীয় একটা কিছু গোছানো বিছানা বোধহয় কারুর গুঁজে দিলেন। লম্বা হয়ে শুয়ে পড়লুম। আহ, কি আরাম! তক্ষুনি মনে পড়ল দিল্লিতে ইয়ুথ ফেস্টিভ্যালে গিয়ে এই তাঁবুতে এই খড়ের ওপরে শুয়েই আমার প্রথম হাঁপানি শুরু। আবার মনে হলো সে ছিল আলাদা ধুলো, এ ধুলো আলাদা। বাবা, এ হচ্ছে স্বয়ং প্রয়াগ, তালকাটোরা গার্ডেন নয়। এখানে হাঁপানি হবে না। সংস্কার মাঝে মাঝে বেশ মনের জোর দেয়। যুক্তিবাদও মাঝে মাঝে সংস্কারের মতোই আচ্ছন্ন করে ফেলে মানুষের মনকে। সেও তো দেখেছি।
আমার এখন দরকার ঘোরতর মনের জোর, যেন তেন প্রকারেণ অসুখ করলে চলবে না। চোখে আমার আলো একদম সয় না। আঁচলটা চোখের ওপর যেই টেনে দিলুম, টের পেলুম সর্বনাশ হলো। এক জোরেই সকলের চোখের ওপরে ঝলমল করে উঠল। এবার জ্বলন্ত উপদেশ, যা হবার তা তো হয়েই গেছে। সমবেত গিন্নিরা উদ্বিগ্ন হয়ে উঠলেন। এমন কাপড় পরে কেউ কুম্ভ মেলায় আসে গা? তোমার সুতির কাপড় ছিল না? ছিল বাড়িতে, বাড়ি থেকে তো আসিনি। বাড়ি থেকে আসনি? তবে কোথা থেকে এলে? হায়দ্রাবাদ। সেখানে কি করছিলে? কাজ ছিল। কাজ? কি কাজ? বক্তৃতা। কিসের বক্তৃতা? ওই এমনি সাহিত্যের। কাদের সঙ্গে এসেছো? একাই। একা মানে? একদম একা? তার মানে সঙ্গে কেউ নেই? সঙ্গে ভগবান আছেন। 2 মিনিট নীরবতা পালন। তারপর, এখানে থাকা হচ্ছে কোথায়? এই তো আপনাদের কাছেই এখন আছি। অ্যাঁ, এখানেই থাকবে নাকি রাত্রিরে? না, সারা রাত্রি থাকবো না, শুধু 1 ঘন্টা। বড্ড পিঠ ব্যথা করছে। 3টে থেকে 8টা পর্যন্ত হেঁটেছি কিনা। ও বাবা, এতক্ষণ? তা এতক্ষণ কি জন্য হাঁটছিলে? কোথায় গেছিলে? যাইনি কোথাও, এলুম কুম্ভনগরে। এই মাত্র এলে? আগে হ্যাঁ, এই মাত্র। অত হাঁটতে হলো কেন? স্টেশনে গাড়ি ঘোড়া ছিল না? ওদিক দিয়ে আসিনি, অন্য পথে এসেছি, ঝুঁসি থেকে। অভ্যাস মাফিক মাথার উপর হাত দুটো তুলে শুয়ে আছে। খেয়াল করিনি তাঁরা লক্ষ্য করছেন। বালা আছে, ঘড়ি আছে, কিন্তু শাঁখা? শাঁখা কই? লোহা কোথায়? ওদের কৌতূহলের দিক বদল হলো। তা হ্যাঁ গো মেয়ে, তোমার বাপ মার বিবেচনা কেমন ধারা? একা একা এই কুম্ভমেলায় আসতে ছেড়ে দিলে এত বড় আইবুড়ো মেয়েটাকে। আইবুড়ো? ওমা, সে কি কথা! আমার বড় বড় মেয়ে রয়েছে না দুটো। মেয়ে রয়েছে? বড় বড়? আমাদের সঙ্গে এসব ঠাট্টা করো না মা। তুমি হিন্দুর মেয়ে, ভক্তিমতী, তীর্থে মতি আছে, বুঝতেই পারছি। আমাদের কাছে ওসব বলতে হবে না, সত্যি কথাটা বলো। এবার উঠে বসি, বিশ্রাম চুলোয় যাক। এরা যে মিথ্যেবাদী বলছে। আমার সত্যিই দুটো মেয়ে আছে মাসিমা, মেঘে মেঘে বেলা কম হয়নি আমার। এবার তাঁদের চোখে পড়ে সিঁথে বটে সিঁদুর আছে। আ, তাই বলো? তবে অঙ্গে এ অতির লক্ষণ নেই কেন? শাঁখা লোহা পরনি কেন? হাত অমন ন্যাড়া কেন? মাঝে মাঝে তো পড়ি, ইচ্ছে হলে। মাঝে মাঝে? সে কি কথা! সব সময় স্বামীর মঙ্গল চাও না তুমি? মাঝে মাঝে চাও কেবল, ইচ্ছে হলে? সব সময়ই নিশ্চয় চাই। তার মঙ্গল ব্যবস্থা কি আমি গয়নাগাটি পরে করতে পারি? স্বর গম্ভীর হয় মাসিমার। ওগুলো গয়না নয়, মঙ্গল চিহ্ন। অঙ্গে রাখতে হয়, তারপরে তার আসল কথাটা খেয়াল হয়। তা তোমার স্বামী যে সঙ্গে এলো না বড়, সেই বা কেমন? অল্প বয়সী বউকে একা একা কুম্ভমেলায় পাঠিয়েছে। তিনি এখানে নেই। কোথায় গেছে? বিলেতে। আ, তাই বলো? সে বেচারি বিলেতে গেছে কাজে, আর তুমি অমনি পালিয়ে এসে একা একা তীর্থ করে বেড়াচ্ছ। তোমার শ্বশুর শাশুড়ি নেই? শাশুড়ি আছেন। সে কিছু বলবে না? কেন বলবেন?
আমি তো কিছু অপকর্ম করতে আসিনি। তাকে কেন সঙ্গে আনলে না? শাশুড়ি রাগ করবে না? না। ধর্মে কর্মে মতি নেই বুঝি তোমার শাশুড়ির? সে কি গো? ধর্মে মতি থাকবে না কেন? কিন্তু আমি তো হায়দ্রাবাদ থেকে হঠাৎ চলে এসেছি, তিনি কি করে সঙ্গে আসবেন? তিনি তো শান্তিনিকেতনে। যত যাই বলো, একা আসাটা ঠিক হয়নি তোমার। এটা বড্ড বুকের পাটার কাজ হয়ে গেছে। কেন? আপনারা সবাই তো কত যত্ন আদর করছেন, একা এসে তো কোনো অসুবিধে হয়নি। তোমার নাম কি মেয়ে? নবনীতা। কি? কি? নবনীতা। এটাও নিয়ম, সর্বদা দুবার বলতে হয়। কেন যে আমার নাম চিত্রা নয় বা কৃষ্ণা নয়, চিরকালের দুঃখ আমার এই বিদঘুটে নাম। তুমি কি চাকরি করো? কি করো? পড়াই। স্কুলে? ওই একরকম বলতে পারেন, পড়াই বড় ছেলে মেয়েদের। থাকো কোথায়? বালিগঞ্জে। বাড়িতে আর কে কে আছেন? মা। মানে শাশুড়ি শ্বশুর নেই? এ তো বড় জ্বালা হলো। বিশ্রাম দূরে থাক, জেরায় জেরায় জবাব দিতে দিতেই জেরবার। এইভাবে কখনো ক্লান্তি দূর হয়? ঠিক করলুম উত্তর দেব না। অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। অতএব আমি এবার অফেন্সিভ টেকনিক ব্যবহার করব। যেমন ভাবা তেমনই কাজ, সঙ্গে সঙ্গে আক্রমণ। আপনি কার সঙ্গে এসেছেন মাসিমা? ছেলেই নিয়ে এসেছে বলতে পারো, কিন্তু আমরা তো দল বেঁধে এসেছি। কতজন এসেছেন আপনারা? তা ৩০-৩২ জন হবে। না রে খোকা? ৩৫। খোকা জানালো। কিসে এলেন আপনারা? খানিকটা বাসে, খানিকটা রেলে। কবে এখানে এসেছেন? এলাহাবাদে ১৭ই। কুম্ভ মেলায় কালই এসেছি। ৭ দিন এখানে থাকবো, কল্পবাসে, এই তাঁবুতে। তারপর কোথায় যাবেন? হরিদ্বার, কাশী, মথুরা, বৃন্দাবন, দিল্লি, আগ্রা হয়ে ফিরবো। ও বাবা, এ তো মস্ত ট্যুরে বেরিয়েছেন। হ্যাঁ বাবা, এতদূর যখন এলুম, জগৎটাকে একটু দেখে যাই। তা তোমার কিছু খাওয়া হয়েছে বাছা? নেহাত অপ্রস্তুত অবস্থায় প্রশ্ন বানটি ছুড়েছেন। ট্যাকটিসের কথা ভুলে গিয়ে উত্তর দিয়ে ফেলি, এখনো হয়নি, এইবার হবে। ভালো কলা খাবে? আমাদের কাছে চিড়ে, গুড়, কলা সব আছে। তোমাকে দিই দুটি? মুখখানা তো একদম শুকিয়ে গেছে। খোকা, চিড়ের পুটলিটা বের কর তো। এই মানুষের ওপর বিরক্ত হয়েছিলুম, ভেবেই লজ্জা করতে লাগলো। তাই লজ্জা ঢাকতে দ্বিগুণ রূঢ় হই। না না, আমি এখন খাবো টাবো না, আমার একদম খিদে পায়নি। এমন সময়ে খুব জোরে একটা বাচ্চা কেঁদে উঠল তাঁবুর এক কোণে। সঙ্গে সঙ্গে ঘরের কথোপকথন স্তব্ধ, যেন শোকের আবহাওয়া নেমে এলো। আমি অবাক হয়ে উঠে বসে খুঁজি বাচ্চাটাকে। পেছন ফিরে দেখতে পাই, আরে এরাও এতক্ষণ ছিল এইখানে, এদের তো এতক্ষণ দেখতে পাইনি। ক্লান্তির চোটে তাঁবুতে ঢুকেই শুয়ে পড়েছি। এরা আমার ঠিক পিছন দিকে ও কোণে বেশ পুরু, প্রায় ফুটখানেক উঁচু গদির মতো একটি সিংহাসন বানানো হয়েছে, পরপর অনেকগুলো ভোট কম্বল ভাঁজ করে পেতে। তার উপরে, তারই ওপরে দুটি সুন্দরী মেয়ে জাপানি নাইলন শাড়িতে বিশিষ্ট হয়ে রানীর মতো উদাস বসে আছেন, উদাস হয়ে। দেখলেই দুটি বোন বলে বোঝা যায়। চিত্র তারকার মতো পরিপাটি সজ্জা সচেতনটি কুমারী, ইংরেজিতে যাকে বলে প্রতিটি চুল যথাস্থানে। তাই ঘরোয়া তীর্থযাত্রীদের মধ্যে আমার জরির শাড়ির চেয়েও তার দৃষ্টিকটু সযত্ন পারিপাট্য আমার চোখে পড়ল। অন্যটি বিবাহিতা, সিঁদুর টিপটা গড়িয়ে পড়েছে কপাল জুড়ে,
হীরের নাকছাবি এই ম্লান বাতিতেও ঝকঝক করছে। সমস্ত মুখে বিরসতা। দুজনের মাঝখানে একটি সুসজ্জিত পুং শিশু, সেই পরিত্রাহী চেঁচাচ্ছে। কিন্তু কি আশ্চর্যম, দুজনের কেউই তাকে ভোলাতে বা থামাতে চেষ্টা করছেন না। তারা নিবাত নিষ্কম্প শিখা। ওদের বাচ্চা কি নয় তবে? যাব, ধরব। এবার উঠলেন একটি যুবক মেঝের ঘর থেকে। তিনি নীরবে কান্না বিহ্বল শিশুটিকে কোলে নিলেন। তাঁবুর মধ্যে কোণের দিকে দাঁড়ানো যায় না, তাকে একদিকে ঘাড় বেঁকিয়ে থাকতে হলো। তিনি বাচ্চাকে ভোলানোর সামান্য চেষ্টা করতেই শিশুটি তার আধো আধো কচি গলায় উচ্চস্বরে কান্নার মধ্যেই যথাসাধ্য ক্রোধ ফুটিয়ে চিৎকার করে উঠল, বাবা পাজি, বাবা শয়তান, বাবাকে মারবো, বাবাকে টর্চ দিয়ে মারবো, বাবাকে খুব মারবো। ওই যুবকটি যে তার হতভাগ্য বাবা, তাতে আর সন্দেহ রইল না। কেননা ঘোষণার সঙ্গে সঙ্গে কথা মতন কাজ চলতে লাগলো। কচি কচি হাতের কিল, ঘুষি, চর। বাবাটি ফিসফিস করে মাননীয় বাচ্চাটির কাছে কিছু বিনীত বক্তব্য রাখলেন। শিশু মহাশয় তখন আরো বেশি জোরে কান্না চড়িয়ে বলতে লাগলো, মা কেন আমাকে টর্চ দিয়ে মারলো, মা কেন শুধু শুধু আমাকে টর্চ দিয়ে তাই তাই এমনি এমনি অত জোরে মারলো। এইবারে চিত্রার পিতা প্রায় জননীর চাঁচা ছোলা গলা শোনা গেল এবং হাতের ভারী সোনার চুড়িগুচ্ছ ঝিকমিকিয়ে উঠল। মর 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 না তুই, মরিস না কেন? যেমন বাপ আর তার তেমনই ছেলে। এখানে কি করে থাকে মানুষ? এটি মানুষ থাকার জায়গা? এ তো ঘোড়া রাস্তা বল। এখানে এনে তুলবে জানলে কখনো আসতুম? কখনো না। ছি 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 ছি। এই খড়ের গাদায় মানুষ থাকে, এই নোংরা তেরপলের থলি। যদি এই মুরদ তবে এনেছিলে কেন? আমরা কালই ফিরে যাব যেমন করে হোক। বাবা নামধারী অপরাধী যুবক ধৈর্যের প্রতিমূর্তি, নিশ্চল নিশ্চুপ। পুত্রের চেঁচানি তখন বন্ধ। সে নিঃশব্দে বাপের কেশ গুচ্ছ দুই হাতে ছিঁড়ছে মহানন্দে। অপর তরুণী এখনো চিত্রবৎ নির্বাক, উদাস নয়না। সারা তাঁবু জুড়ে শোক পালনের নৈশব্দ। একটি খড় উঠলেও তার শব্দ হবে। গরু গরু গরু, এখানে গরুতে থাকে, এ কি মানুষের থাকার জায়গা? ছি, একটা ঘর পর্যন্ত জোগাড় করতে পারলে না? ছি ছি ছি। কচি বাচ্চা কেন, বুড়োদেরও তো অসুখ করে যাবে এই ধুলো কাদা খড় বিচেলির মধ্যে থাকলে। কেন আলাদা করে কি আসা যেত না? এইটুকুন জায়গায় মেয়ে মদ্য 100 লোকের গাদাগাদি। ইস, একটা তক্তা পর্যন্ত নেই যে বাচ্চাটা শোবে। যত সব ভিখিরির দল। বাবা বারবার আসতে বারণ করেছিল, এই জন্যই। এখন বুঝতে পারছি। ঘেন্না ঘেন্না। এলিজাবেথ টেলরের হু ইজ অ্যাফ্রেড অফ ভার্জিনিয়া উলফ ছবিটা হঠাৎ মনে পড়ল। মানুষ শব্দটিতে উনি বারবার ঝোঁক দিচ্ছিলেন। আমার কান ঝাঁ ঝাঁ করতে লাগলো। ইতিমধ্যে বাচ্চাকে মাটিতে নামিয়ে রেখে তার বাবা একটি ফ্লাক্স খুলেছেন, বোধহয় দুধ বেরোবে। কিন্তু না, যুবকটি এবার নম্র গলায় স্ত্রীকেই সবিনয় আবেদন পেশ করলেন, একটু কফি খাবে? দি একটু। চাই না কফি, ফেলে দাও গে। আবার ন্যাকামো হচ্ছে। এমন সময় একটা অন্য স্বর শোনা গেল এদিক থেকে। বছর 20-22 একটি চপল ছেলে মুখ ফসকে বলে ফেলল, কফি? বাহ, আপনাদের সঙ্গে বুঝি কফি আছে? সঙ্গে সঙ্গে হঠাৎ অভাবনীয় কাণ্ড হয়ে গেল। ইস্পাত কঠিন কণ্ঠে সেই বিনীত বাবাই বলে উঠলেন, আছে, তবে ওটা আপনাদের জন্য নয়। ঘরে
আগের চেয়েও বেশি স্তব্ধতা নেমে এলো। শ্বাসরুদ্ধ হয়ে আসতে চায়। ছোট তাঁবুটা আরো ছোট হতে হতে ক্রমশ বুঝি আমার গলা টিপে ধরছে। না, বেরিয়ে পড়তেই হবে। আর বিশ্রামে কাজ নেই। ঘুরে আসা যাক একটু। একটু খোলামেলা আকাশ বাতাস চাই। হোক বাইরে ঠান্ডা। এই অন্তরঙ্গ উষ্ণতায় গায়ে যে ফোস্কা পড়ছে, এ জ্বালা আমার চামড়ায় সইবে না। এক্ষুনি পালানো দরকার। উঠে দাঁড়িয়ে পথে বেরিয়ে পড়ি। কানের মধ্যে বাজছে, গরু গরু, এখানে মানুষ থাকে? বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল করুণা তোমার কোন পথ দিয়ে, এই অসাধারণ ভ্রমণ গ্রন্থটির ষষ্ঠ পর্ব। যদি ভালো লাগে, যদি সব পর্বগুলো শুনতে চান, তাহলে তাহলে এই ভিডিওর নিচে যে বার আছে সেখানে ক্লিক করুন। খুলে যাবে চ্যানেলের হোম পেজ। হোম পেজে গেলে পাবেন প্লে লিস্ট। প্লে লিস্টে করুণা তোমার কোন পথ দিয়ে পেয়ে যাবেন। সেখানেই আজ পর্যন্ত পড়া সমস্ত গল্পগুলো রয়েছে। যদি ভালো লাগে সেগুলো শুনুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়াতে সাহায্য করুন। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।